একসময়ের জনপ্রিয় হবিগঞ্জ বাস আজ যেন ঘাতকে পরিণত হয়েছে। প্রতিদিন তাদের দুর্ঘটনার খবর পত্রিকার পাতা জুড়ে এবং টেলিভিশন স্ক্রলে আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি। আজ শেরপুর মৌলভীবাজার সড়কে কনকপুর নামক স্থানে মৌলভীবাজারে এক সড়ক দুর্ঘটনায় নবীগঞ্জ উপজেলার ৫ নং আউশকান্দি ইউনিয়নের আবুল হোসেনের দ্বিতীয় পুত্র ২৫ বছরে অকালে প্রাণ হারিয়েছেন। জানা গেছে সে তার ছোট ভাইয়ের বিয়ের কেনাকাটা করতে মৌলভীবাজার গিয়েছিলেন। আসার সময় ঘাতক বাস তার সিএনজিকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। আমরা জানতে পেরেছি সিএনজি চালক এই মুহূর্তে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই মুহূর্তে আমার সাথে আছেন মৌলভীবাজার 24.com এর সম্পাদক মাহবুবুর রহমান এবং আমাদের ৫ নং আউশকান্দি ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান বর্তমান মেম্বার সাইদুর রহমান। আমরা তাদের কাছে এই দুর্ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানব। এই মুহূর্তে আমার সাথে আছেন উমরপুর গ্রামের ৫ নং আউশকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাবেক সাইদুর রহমান। সাইদুর রহমান, আমাকে শুনছেন আপনি? জি, আমরা শুনতে পাচ্ছি যে আমাদের হবিগঞ্জ বাস এখন ঘাতক হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটতেছে। আজ তো দেখলেন আপনার গ্রামে একটি যুবক অকালে প্রাণ ঝরে গেল। আমরা তার আত্মার শান্তি কামনা করি, আল্লাহ তাকে বেহেশত নসিব করেন। আসলে এসব দুর্ঘটনা আসলে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং বর্তমান পরিস্থিতিতে কি উমরপুরে এবং তার পরিবারের কি অবস্থা, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আজকের অত্যন্ত হৃদয়বিদায়ক একটি ঘটনা, যেটা আসলে মেনে নেওয়ার মতো নয়। আমাদের উমরপুর গ্রামের একটি তরতাজা প্রাণ চলে গেল। সে আলামিন, আমার চাচাতো ভাই। সে বাড়ির থেকে সকালে বাইর হয়ে মৌলভীবাজার যাওয়ার উদ্দেশ্যে। আগামী ১ সপ্তাহ পরে তার ছোট ভাইয়ের বিবাহ। এই বিবাহ অনুষ্ঠানের জন্য কিছু মালামাল করার জন্য সে মৌলভীবাজার যাচ্ছিল। তারই প্রতিমধ্যে হঠাৎ হবিগঞ্জের বেপরা গাড়িটি তাকে সরাসরি চাপা দেয় এবং আমরা যত তথ্য জানতে পারি সে ঘটনাস্থলেই মারা যায়। তখন আমি ঘটনাস্থলে উপস্থিত হই এবং দেখি তারই যে অবস্থাটা অত্যন্ত হৃদয়বিদায়ক, যেটা মেনে নেওয়ার মতো নয়। তারপরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তার সাথে আরো ৪-৫ জন মানুষ আহত হয়েছে, প্রত্যেকেই আশঙ্কাজনক অবস্থায়। জানি না কখন কার মৃত্যুর খবর আসতেই পারে। তাই আমি এই ওয়ার্ডের সদস্য হিসাবে আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ রাখছি, এই হবিগঞ্জের গাড়িগুলাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। ২-১ দিন পর পর প্রায় শোনা যায় হবিগঞ্জের এই গাড়িগুলা মানুষকে চাপাতে এবং মারা যায়। তাই আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই, যাতে এই তরতাজা প্রাণগুলো আর না ঝরে সেই ব্যবস্থা। আচ্ছা, বর্তমানে তাদের পরিবারের অবস্থা কেমন? নিশ্চয়ই সুখের মাধ্যম চলছে তার পরিবারে। অত্যন্ত সুখাবত। তাদের আবুল হোসেনের 2টি ছেলে এবং 2টি মেয়ে। সে ছেলে হিসাবে বড়, এই পরিবারের একমাত্র উপার্জনকারী। সে আগামীতে বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তার পাসপোর্টে ভিসাও ছিল, কিন্তু এই দুর্ভাগা হবিগঞ্জের এই গাড়িটি তার প্রাণ কেড়ে নিল। তাই আমি তার পরিবারের সুখাহত পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন তাদেরকে সবুর দান করেন এবং আমাদের গ্রামের মানুষ অত্যন্ত সুখাহত। ছেলেটি এতই ভালো ছিল যা ভাষায় প্রকাশ করার মতো না। আচ্ছা সাইদুর রহমান, আপনি তো একজন জনপ্রতিনিধি, আপনাকে জানতে চাই, আমাদের প্রায় সময় আমাদের ঢাকা সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ঘটলেই আমরা দেখি একটি সালিশ বৈঠক বসে তারপর তাদেরকে মাফ করে দেওয়া হয়, কোনো জরিমানা নেওয়া হয় না। এটার জন্যই কি দুর্ঘটনা ঘটতেছে, না রাস্তার সমস্যা, না আমাদের প্রশাসনের সমস্যা? আপনি কিছু বলবেন? আমরা যারা এই সালিশ বৈঠকের মধ্যে যাই, ঘটনা প্রকৃত দোষীকে
শাস্তির আওতায় আনার কারণে এইগুলো ঘটনাগুলো ঘটছে। কিন্তু আজকে আমি নিজে উপস্থিত ছিলাম, আমরা একটি অভিযোগ দায়ের করছি। আশা করি গাড়িটি আটক আছে এবং ড্রাইভার আটক আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাকে আইনের আওতায় নিয়ে শাস্তির আওতায় আনার জন্য, যাতে ভবিষ্যতে এই ধরনের গাড়িগুলো আর যাতে ড্রাইভার সাহস না করে অ্যাক্সিডেন্ট করার জন্য আমরা চেষ্টা করবো। জি জি, আমরা যখন প্রবাসে, আমি প্রবাসে আছি, আমরা গাড়ি চালাই প্রবাসে, যখন একটা নিয়ন্ত্রণের ভিতরে থাকে, একটা দুর্ঘটনা ঘটলে কমপক্ষে 2-3 লক্ষ টাকা একটি পরিবারকে দেওয়া লাগে, কিন্তু আমাদের বাংলাদেশে এটা নেয় না, পরে আবার সমস্যা হয়। আসলে হইলো এই আইনগুলো সঠিক যথাযথ প্রয়োগ না হওয়ার কারণে এই যে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে, ড্রাইভারের সঠিক কাগজপত্র থাকে না, ড্রাইভিং লাইসেন্স থাকে না, কিছু ড্রাইভার গুলা মদাসক্ত, নেশাগ্রস্ত থাকে, তারই একমাত্র কারণ হলো এই অ্যাক্সিডেন্ট গুলা। এবং একটা তাজা প্রাণ আমাদের আইনে অনুযায়ী, যে বিদেশের মাটিতে যেটা বলছেন আপনি তো একটু সঠিক, কিন্তু আমাদের এই দেশে মানুষের কোনো মূল্য নাই। আচ্ছা, আমাদের দেশে কি এই মুহূর্তে যারা ড্রাইভিং লাইসেন্স নিচ্ছে তারা কি কোনো ইনস্টিটিউট থেকে নিচ্ছে, না হেল্পার হয়ে ড্রাইভিং চালক হচ্ছে তারা, সে বিষয়ে আপনি জানেন? যতটুকু জানছি নিয়মতান্ত্রিক ভাবে ড্রাইভিং লাইসেন্স ট্রেনিং এর মাধ্যমে নেওয়া হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তা এই ট্রেনিং গুলা না দিয়েও বাইপাস কিছু ড্রাইভার লাইসেন্স নিয়ে যায়, তারই একমাত্র এটাও কারণ হতে পারে। ধন্যবাদ সাইদুর রহমান, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে ধন্যবাদ জানাই, বিদেশ থেকেও যে আমাদের গ্রামের খোঁজ খবর নিচ্ছেন এবং এলাকার খোঁজ খবর নিচ্ছেন, তাই আমি আপনাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। যে আমরাও আবুল হোসেনের পরিবারের প্রতি আমরা সুখ প্রকাশ করছি। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ওকে, আসসালামু আলাইকুম। বেপরোয়া হবিগঞ্জ গামী বাস চাপায় আলামিনের মৃত্যুর ঘটনা জানতে এই মুহূর্তে মৌলভীবাজার থেকে মোহাম্মদ মাহবুবুর রহমান রায়েল, সম্পাদক মৌলভীবাজার 24.com এর সম্পাদক, আমাদের সাথে আছেন। মাহবুবুর রহমান রায়েল ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনি তো জানেন কনকপুর নামক স্থানে আজ একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আমরা প্রায় সময় শুনি যে হবিগঞ্জ বাস প্রতিনিয়ত মানুষদের উপর গাড়ি উঠিয়ে দিচ্ছে এবং তারা ঘাতক পরিচিতি হয়ে উঠেছে। আপনি তো মৌলভীবাজার রোডের সম্পর্কে জানেন, একটু বলবেন তাদের অবস্থা, তারা কেন এই দুর্ঘটনা ঘটাচ্ছে? এখানে মূল কাহিনী হচ্ছে হবিগঞ্জে বিরতিন গাড়িটা একটাই গাড়ি হবিগঞ্জ থেকে আসে এই রোডে। এই বাসটি একটি বাস থাকার কারণে মানুষ জন দুর্ভোগ, এবং এই বাসে মানুষ ওঠার জন্য যে সময় বাস স্ট্যান্ডে অনেক মানুষ দাঁড়িয়ে থাকে, লাইন ধরে দাঁড়িয়ে থাকে, এবং এই বাসটি অন্যান্য বাস এই লাইনে ওরা চলতে দেয় না, ওরা একত্র রাজত্ব করে যাচ্ছে। এবং ওরা যখন হবিগঞ্জ হয়ে শ্রীমঙ্গল হয়ে শেরপুর হয়ে সিলেট যায়, এই সড়কটি আমাদের আগে ছিল মেইন সড়ক, এখন এটা আঞ্চলিক সড়কে রূপান্তরিত হয়ে এখানে অনেক সিএনজি চলাচল করে, কিন্তু হবিগঞ্জে বাসটি তাদের বেপরোয়া ভাবে চলাফেরা করে। ওরা কোনো ছোট সিএনজি কে পাত্তাই দিত না, ওরা রাস্তার মধ্যখান দিয়ে চলে যায় এবং বেপরোয়া হরন, সরকারের নিষেধ আছে হরনের একটা মিডিয়াম বলে যে এই মধ্যে হরন দিতে হয়, কিন্তু তাদের যে হরন এটা অনেক হরন। তারপরে হচ্ছে তাদের যে কাউন্টার গুলা, এই কাউন্টার গুলোতেও কোনো ধরনের তারা তোয়াক্কা করে না, তারা কোনো ধরনের মানুষের সাথে তাদের ব্যবহারও খারাপ থাকে। কারণ যেহেতু ব্যবহার খারাপ করে, এরা একমাত্র কারণ হচ্ছে তাদের একটি মাত্র বাস, অন্যান্য বাস এই লাইনে চলতে দেওয়া হয় না, বিরতিন গাড়ি দেওয়া হয় না। আচ্ছা মাহমুদুর রহমান ভাই, আমি জানতে চাচ্ছি, আচ্ছা হবিগঞ্জ বাসের চালকরা কি দক্ষ না অদক্ষ?
তাদের নলেজ কিভাবে, তারা বেপুরা কেন গাড়ি চালাচ্ছে, তাদেরকে কোন প্রশিক্ষণ আছে বা প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে এইভাবে? হবিগঞ্জের চালক তো অবশ্যই একজন চালক, সে ইচ্ছে করে কোনোদিন সে একজন মানুষকে মারতে পারে না। চালক দক্ষ আছে কিন্তু বাইরে, এবং প্রশাসন অবশ্যই প্রশাসন নজরদারি রাখছে। অনেক সময় প্রশাসন পুলিশ সংকট রয়েছে, এবং যেখানে পুলিশের পয়েন্ট গুলো আছে তাকে এখানে তো ওরা গতি লিমিটের ভিত্তিতে চালায়, যে সব জায়গায় তো আর পুলিশ থাকে না। মাহবুবুর রহমান ভাই, আমরা জানি প্রবাসী, আমিও একজন প্রবাসী, তো আমরা যখন বিদেশে গাড়ি চালাই অনেক স্পিড থাকে, গাড়ি 120 180 চলে। আমি তো বাংলাদেশে আসলে গাড়িগুলো দেখি 70 স্পিডেই চলে, তারপরে কোনো দুর্ঘটনা ঘটছে। এবং গাড়ির কি ফিটনেস থাকে এইসব গাড়ির, আপনি কি জানেন এসব বিষয়ে? গাড়ির আপনাদের বিদেশের যে ব্যাপারটা, বিদেশের এগুলা ওয়ান ওয়ে, এবং ওদের আপনাদের রাস্তাগুলার প্রশস্ত বড়, আমাদের এবং রাস্তা প্রতিনিয়তই ভাঙ্গা। রাস্তা ছোট ছোট গর্ত রয়েছে, সেই গর্তগুলাতে গাড়ির চাকা পড়ে যাবে বলে কেউ আছে গর্তটার উপর দিয়ে গাড়ি নিতে চায় না, অন্যদিকে কেটে নিতে চায়। এই সময় আরো বড় বড় দুর্ঘটনা ঘটে যায়। তাহলে আপনি বলতে চাচ্ছেন আমাদের দেশের রাস্তাগুলো সমস্যা? রাস্তার প্রস্থগুলো ছোট, রাস্তার প্রস্থ বাড়াতে হবে। এবং আমি মনে করি যে আমাদের রাস্তার অনেক ফিটনেসবিহীন গাড়ি রয়েছে, সিএনজি রয়েছে, এগুলো আমাদেরকে কমিয়ে আনতে হবে, নাহলে আগামীতে আমাদের প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটবে। আমাদের অনেক মাহবুবুর রহমান ভাই, আপনার কাছে তো অনেক তথ্য আছে। আমি প্রায় সময় শুনি যে আমাদের দেশে একটা দুর্ঘটনা ঘটলে আমরা আপোষের মাধ্যমে শেষ করে নিই, এবং বিদেশে কোনো দুর্ঘটনা গেলে তাকে ক্ষতিপূরণ দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা থাকে না। তাকে ড্রাইভারকে মাফ করে দেওয়া হয়, মালিক সমিতি এসে এটা রফা দফা করে নেয়। এই ধরনের কোনো কারণে কি আরও দুর্ঘটনা বাড়ছে আপনি মনে করেন? আপনার কাছে অনেক তথ্য আছে। হ্যাঁ, আমাদের এখানে আমাদের মানুষ মরে গেলে মানুষ আমাদের এখানে সামাজিকতা রক্ষা করতে চায় বলে ওরে চলে গেছে, অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা মরে গেছে, সে তো ইচ্ছা করে মানে নাই, এরকম বলে তারা লাশ নিয়ে যায়, কোনো সময় পুষ্পনাম করে না। গাড়ি যদি আটকানো হয় দেখা যায় কোনো সময় ড্রাইভার নেই, শুধু গাড়ি তার থানায় নিয়ে আসে। কিন্তু সরকারের একটা নিয়ম নীতি আছে, সরকারকে ট্যাক্স ব্যাট দিয়ে গাড়িটা রাস্তা চলছে, রাস্তা থেকে গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় রাস্তায় গাড়িটা আটকানোর কোনো নিয়ম নীতি নেই, আইনের মধ্যে গাড়িটা আটকে থানায় রাখা যায় না। এখন এই ধরনের আইন থাকার কারণে আমাদের এখানে আরো বেশি দুর্ঘটনা ঘটছে আমি মনে করি। আচ্ছা, আমাদের দেশে সড়ক দুর্ঘটনা ঘটলে কি ধরনের ক্ষতিপূরণ দেওয়া হয়, আপনার কাছে কোনো তথ্য আছে? আমাদের দেশের সড়ক দুর্ঘটনায় সরকারি ভাবে তো সর্বোচ্চ 1 লক্ষ টাকা দেওয়া হয়, 20,000 টাকা দেওয়া হয়, এর উপরে কোনো টাকা পায় না। ধন্যবাদ মাহবুবুর রহমান রায়েল ভাই, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা আমাদের এই মৌলভীবাজার তথা বাংলাদেশে আনাচে কানাচে সড়ক দুর্ঘটনা সবসময় তুলে ধরবেন, এবং আমাদেরকে সড়ক দুর্ঘটনা কিভাবে রক্ষা পাওয়া যায় সে ব্যাপারে আপনারা প্রবাস থেকে আপনারা এই সংযুক্তি চালিয়ে যাবেন। ধন্যবাদ মাহবুবুর রহমান ভাই, ধন্যবাদ ভাই।